নমস্কার বন্ধুরা, আজকে মূলত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি শ্রী দেবব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে একটা গুরুত্বপূর্ণ 32,000 প্রাথমিক শিক্ষকের মামলা ছিল এবং সেই মামলার দিকে সারা পশ্চিমবঙ্গবাসীর নজরও ছিল। আজকে সেই মামলা মূলত দুপুর 2টোর পরে মূলত শুরু হওয়ার কথা ছিল এবং ঠিক সেরকম কাছাকাছি সময় শুরু হয়। এই মামলাতে মূলত কী কী বিষয় উঠে এলো, পরবর্তী শুনানি কবে হচ্ছে এবং পর্ষদের পক্ষ থেকে যিনি উকিল ছিলেন তিনি কী কী আর্গুমেন্ট করলেন এবং তার ভিত্তিতে বিচারপতি কোন কোন বিষয়গুলো তার কাছ থেকে জানতে চাইলেন সম্পূর্ণভাবে এবং বিচারের যে প্রক্রিয়া কোন দিকে এগোচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। 11 নম্বর কোর্টরুমে মূলত এই মামলাটি ছিল, আইটেম নাম্বার 21 AD এবং এখানে কিন্তু বিচারপতিদের সঙ্গে কিন্তু বহু অ্যাডভোকেট এবং যারা এডিশনাল কেসের সঙ্গে যুক্ত রয়েছেন, ক্যান ফাইল করেছেন, মূলত চাকরিরত শিক্ষকদের পক্ষ থেকে বা অন্যান্য যারা মূলত পিটিশনারদের পক্ষ থেকে বহু উকিল কিন্তু ছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, রঞ্জিত তিওয়ারি ছিলেন পিটিশনারদের পক্ষ থেকে, আর অনেক উকিল ছিলেন এবং মূলত পর্ষদের পক্ষ থেকে বা চাকরিজীবী শিক্ষকদের পক্ষ থেকে যতগুলো ক্যান ফাইল হয়েছে প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু বহু উকিলরা ছিলেন। মূলত বিশেষ করে কল্যাণ ভট্টাচার্য থেকে শুরু করে সুবীর সান্যাল থেকে শুরু করে অন্যান্য অনেক অ্যাডভোকেট ছিলেন। তো আজকে ঠিক কি হলো এই নিয়েই মূলত আমরা আলোচনা করব। তো প্রথমেই কিন্তু পর্ষদের পক্ষ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন তাঁরই আজকে আর্গুমেন্ট করার কথা প্রথমেই বলে দিয়েছিলেন বিচারপতি। তো সেই অনুযায়ী তিনি তার আর্গুমেন্ট শুরু করলেন। আর্গুমেন্ট শুরু প্রথমেই তিনি বিভিন্ন জাজমেন্ট যেগুলো মূলত এই মূলত 32,000 শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত যে জাজমেন্টগুলো মূলত কলকাতা হাইকোর্ট থেকে মহামান্য বিচারপতি এক্স বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জাজমেন্ট থেকে এসছে, সেই সমস্ত অর্ডার কপিগুলো মূলত উনি প্রথমে পড়ে শোনাচ্ছিলেন এবং সেগুলো পড়াতেই তিনি বিশেষ বিশেষ জায়গাগুলোতে কিন্তু ইন্ডিকেট মূলত করছিলেন। তিনি সেখানে প্রথমেই যেটা মূলত কত সালে নিয়োগ হয়েছিল, কত সালে টেট নেওয়া হয়েছিল, এই বিষয়গুলো মূলত বলছিলেন। এবং যেহেতু বিচারপতি দেবব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র মহোদয় তারা কিন্তু যেহেতু বিষয়টা সম্পূর্ণভাবে অজ্ঞ ছিলেন, তো তারা গোড়া থেকেই কিন্তু জিনিসটা শুনতে চাইছিলেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা সেই ক্লারিফিকেশন মূলত চাইছিলেন যে ঠিক কত সালে রিক্রুটমেন্ট বা কী প্রসেসে রিক্রুটমেন্ট হয়েছিল ইত্যাদি বিষয়গুলো কিন্তু মূলত তিনি শুনছিলেন। তো সেখানে কিন্তু পর্ষদের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন প্যারাগ্রাফ অনুসারে যে মূলত যে পিটিশনটা রয়েছে সেই পিটিশনের বিভিন্ন প্যারাগ্রাফ বিভিন্ন পেজ নাম্বার অনুযায়ী কিন্তু বলছিলেন এবং যে অর্ডারগুলো মূলত সেখানে অ্যাটাচমেন্ট করা ছিল সেই অর্ডারগুলো থেকেই কিন্তু ডেটাগুলো বলছিলেন। সেখান থেকে ওনারা যেটা বলছিলেন যে 2016 সালে রিক্রুটমেন্ট শুরু হয় এবং 17 সালে শেষ হয় ফেব্রুয়ারি মাসের মধ্যে এবং পরবর্তী সময়ে কিন্তু সেখানে 2023 সালে মূলত কেস পিটিশন হয়। 140 জন মূলত পিটিশনার ছিলেন যাদের মূল দাবি ছিল যে এই নিয়োগ প্রসেসে কোনো প্যানেল আউট হয়নি এবং তার সঙ্গে কোনো প্রকার মেরিট লিস্ট পাবলিশ হয়নি, রাতের অন্ধকারে SMS এর মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে, বহু মূলত ইরেগুলারিটি এবং মূলত ইলিগ্যালিটি রয়েছে এই মূলত যে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে এবং সেই বিশেষে তারা কিন্তু মূলত কেস পিটিশন বা কেস ফাইল করেছিলেন। তো এখানে বিচারপতি জিজ্ঞেস করলেন তাহলে আর্গুমেন্টটা কী, মানে আপনাদের আর্গুমেন্টটা ঠিক কোন জায়গায়। সেখানে কিন্তু যিনি অ্যাডভোকেট ছিলেন মিস্টার দত্ত তিনি কিন্তু পর্ষদের পক্ষ থেকে বললেন যে আমরা এখন আর্গুমেন্টের জায়গায় নেই, আমরা জাস্ট এক্স বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে জাজমেন্ট তার মেরিট অফ পয়েন্টটা কতটা সেই জায়গাটাই কিন্তু বোঝাতে চাইছি। তো সেখানে বিচারপতি জিজ্ঞেস করেন যে তাহলে আপনাদের প্রেয়ারটা কি। যেখানে উকিল কিন্তু বলেন বা অ্যাডভোকেট বলেন যে মেরিট অফ যে জাজমেন্ট এবং যে বিষয়ের উপর ভিত্তি করে তিনি মূলত রিক্রুটমেন্ট প্রসেসটাকে অবৈধ ঘোষণা করেছিলেন সেই বিশেষটাই মূলত আমরা তুলে ধরতে চাইছি। তো এখানে ধীরে ধীরে সেই বিষয়টাই মূলত উনি আইডেন্টিফাই করছিলেন ধীরে ধীরে এবং সেখানে কিন্তু তিনি বেশ কিছু ডেট ওয়াইজ অর্ডার কপিগুলোকে মূলত অ্যানালাইসিস করছিলেন। সেখানে একটা জায়গায় উনি মূলত বলেন যে ফার্স্ট যখন এই অর্ডারটা পাবলিশড হয়, সেই অর্ডারটা যেদিন পাবলিশড হয় সেদিনই কিন্তু মূলত পিটিশনারদের পক্ষ থেকে এখানে দাবি করা হয়েছিল যে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ কিন্তু নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এই জায়গাটাতেই পরে 168 এভিডেন্স অ্যাক্ট 168 এভিডেন্স অ্যাক্ট অনুসারে বিচারপতি গঙ্গোপাধ্যায় কিন্তু ইলিগেলি ভাবে তিনি কিন্তু যেহেতু প্রথমেই পিটিশনারও বলেছিল যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, কিন্তু তিনি পরবর্তী সময় অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই বিষয়টা কিন্তু প্রমাণ করেছিলেন এবং সেটাই কিন্তু অবৈধ। এই জায়গাটা কিন্তু উনি একদম ফার্স্টেই মূলত উল্লেখ করলেন। এরপরে যেটা যে মূলত 28 ডিসেম্বর 2022 একটি অর্ডার যেখানে মূলত বিচারপতি 139 জন ক্যান্ডিডেটের একটা টেবুলার চার্ট সেখানে উল্লেখ করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে এই যে নাম্বার পেয়েছে এরা অনেকেই কম নাম্বার পেয়ে মূলত চাকরি করছে এবং এই যে টেবুলার চার্টটা এখানে কিন্তু পর্ষদের পক্ষ থেকে দাবি করা হয় যে টেবুলার চার্টটা কিন্তু পিটিশনাররা মূলত তৈরি করেছিলেন এবং তাদের কোনো প্রমাণ বা ভিত্তি ছিল না। উনি কিন্তু এক পক্ষের কথা শুনে তিনি তার অর্ডার কিন্তু এটা উল্লেখ করেছেন। এবার মূলত পর্ষদের যিনি উকিল ছিলেন তিনি এখানে উল্লেখ করলেন যে 13 জানুয়ারি 2023 আরেকটি অর্ডার এলো যেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলছেন যে এখানে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এবং সেই মর্মে তিনি তার 165 এভিডেন্স অ্যাক্টটাকে তিনি সেখানে প্রয়োগ করেছিলেন এবং প্রত্যেকটি মূলত জেলা থেকে 2 জন করে পিটিশনারদেরকে ডেকে তাদের মুখ থেকে শুনেছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি এবং পরে তিনি আরও মূলত বিভিন্ন জেলা থেকে মূলত একজন করে প্রায় 30 জন মতো যিনি ইন্টারভিউ আছেন তাদেরকে ডেকেছিলেন এবং ডেকে তাদের কাছ থেকে শুনেছিলেন। তাদের মধ্যে ভিতর থেকে অনেকটা বলা যেতে পারে যে বিক্ষিপ্ত রকমের একটা এভিডেন্স আছে। কেউ বলেন যে মূলত হয়েছে অ্যাপটিটিউড টেস্ট, বেশিরভাগ জন বলেন যে আমরা জানি না, এরকম কোনো গাইডলাইন ছিল না।
এরকম বিভিন্ন বিষয়গুলো কিন্তু সেখানে উল্লেখ করলেন পর্ষদ সভাপতি। এবং তিনি সেখানে এই জায়গাটা আরো আইডেন্টিফাই করলেন যে যেহেতু পূর্বের যে পিটিশন হয়েছিল সেই পিটিশনে কিন্তু অ্যাফিড টেস্ট নিয়ে কোনো প্রকার দাবি ছিল না বা অ্যাফিড টেস্টে কোনো ম্যাটার ছিল না, এটা কিন্তু পরবর্তী সময় উঠে এসেছে দাবিতে বা যখন বিচার্য বিষয় উনি কিন্তু এই জায়গাটাকে নতুন ভাবে তুলে এনেছেন। তো পিটিশনে কিন্তু বা কেস যখন পিটিশন ছিল তখন কিন্তু এই দাবিটাই ছিল না যে অ্যাফিড টেস্ট হয়েছে কি হয়নি। এমনকি পিটিশনাররা দাবি করেছিলেন যে সেখানে প্রথম অর্ডারে একটা উল্লেখ রয়েছে, যে অর্ডারটা আগের অর্ডারটা আমরা বললাম, সেখানে উল্লেখ ছিল যে অ্যাফিড টেস্ট এবং ইন্টারভিউ হয়েছে। আবার পরবর্তী সময়ে তিনি তার নিজের মূলত এখতিয়ারে বা নিজের মূলত অধিকারে তিনি এভিডেন্স অ্যাক্ট, যেটা 165 এভিডেন্স অ্যাক্ট অনুসারে তিনি কিন্তু এটা করতে পারেন না। এখানে কিন্তু বিচারপতি মূলত বলেন যেটা যে কেন চাইতে পারেন না, ডকুমেন্ট বা যদি এই সংক্রান্ত কোনো ডকুমেন্ট আপনাদের থেকে থাকে তাহলে আপনারা পেশ করতে পারতেন। এবং তিনি কিন্তু এভিডেন্স অ্যাক্ট অনুসারে কিন্তু কেন তিনি মূলত ডাকতে পারেন না বিভিন্ন প্রমাণ সংগ্রহের জন্য। তো এক্ষেত্রে অ্যাডভোকেট যিনি ছিলেন মূলত পর্ষদ থেকে, তিনি বলেন যে উনি নিজের ইচ্ছে মতো ডাকছেন, সওয়াল করছেন। অ্যাডভোকেটরা যে কাজের জন্য রয়েছেন মূলত অ্যাডভোকেটরা সওয়াল করবেন বা তারা প্রমাণ জোগাড় করবেন, এটা কোর্টের প্রসিডিউর অনুসারে চলবে বিষয়টা। কিন্তু উনি সেইগুলোকে মেনটেন না করে নিজে থেকে একদমই কোনো প্রকার ইনফরমেশন না দিয়ে মূলত নিজে থেকে এই জিনিসগুলো করছিলেন। তো এটা কিন্তু কোর্টের একটা সিস্টেমের বাইরে। তো এই জায়গাটায় কিন্তু তিনি উল্লেখ করেছিলেন নাও আই স্টার্ট এক্সারসাইজ মাই পাওয়ার। এই পাওয়ার শব্দটা উনি সেখানে ইউজ করেছিলেন। তো এর দ্বারা উনি বলছেন যে এই জায়গাটা কিন্তু একটা মানে মূলত একটা মূলত পক্ষপাত দুষ্ট একটা জাজমেন্ট কিন্তু এখানে এসেছে বা এরকম একটা বিষয় কিন্তু সেখানে উঠে আসছিল মূলত তাদের মূলত যেটা বক্তব্য ছিল। তো যাই হোক, সেখানে বিচারপতি মূলত বললেন যে আপনাদের কাছে কি তাহলে প্রমাণ রয়েছে যে অ্যাফিড টেস্ট নিয়েছেন? তখন পর্ষদ থেকে বলেন যে হ্যাঁ, আমাদের কাছে সব ডকুমেন্ট রয়েছে, আমরা সেরকম দেখাতেই পারি যে আমরা মূলত অ্যাফিড টেস্ট নিয়েছি। তো এখানে মূলত যে বিষয়টা উঠে আসছে যে এখানে মূলত টোটাল বিচার প্রসেসটা যেদিকে এগোচ্ছে, যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটাকে মূলত ভুল প্রমাণ করা এবং তার সঙ্গে যে এলিগেশনগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু ভুল প্রমাণ করতে হবে পর্ষদকে। এই জায়গায় বিভিন্ন জেলা থেকে যে প্রায় 30 জন মতো ইন্টারভিউয়ারকে ডাকা হয়েছিল এবং তাদের থেকে যে রেকর্ড তথ্যটা তিনি উন্নত নিয়েছিলেন, যেখানে অ্যাফিড টেস্ট হয়েছে বা হয়নি, সেইখানে যে পজিটিভ দিকগুলো মূলত 32,000 শিক্ষকের জন্য বা পর্ষদের জন্য রয়েছে সেগুলো উনি উল্লেখ করলেন। যে মূলত অনেকেই বলেছেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, অনেকেই বলেছেন হয়তো সেরকম গাইডলাইন ছিল না, অনেকেই বলেছেন যে হোয়াট ইজ অ্যাপটিটিউড টেস্ট প্রশ্ন করে তিনি অ্যাপটিটিউড টেস্টের একটা এক্সাম্পল বা একটা ডেফিনেশনও দিয়েছিলেন। তো সেই জায়গাগুলো উনি মূলত এখানে উল্লেখ করলেন। পর্ষদের যে দাবিটা মূলত, যেখানে বিচারপতি মূলত প্রসিডিওরটা কমপ্লিটলি আননোন রেখে বা একটু হাইড বা লুকিয়ে রেখে তিনি মূলত পুরো বিষয়টা সেখানে 165 এভিডেন্স অ্যাক্ট অনুসারে করেছিলেন, সেটার উপরে মূলত প্রশ্ন চিহ্ন তুলতে চাইছিলেন যে আমাদেরকে কেন ওইভাবে অবহিত করা হয়নি। তো এই ক্ষেত্রে প্রমাণ লোপার একটা চিন্তা হয়তো ছিল, সেই কারণে বিচারপতিরাও বললেন যে এটা করতেই পারেন একজন বিচারপতি। যাই হোক, তো পরবর্তী সিচুয়েশনে আমরা এখন জাস্ট শুনছি যে মানে জাস্ট একটা পক্ষ থেকে সওয়াল জবাব শুনছি। পরবর্তী সময় যখন আর্গুমেন্ট হবে, অন্য পক্ষ বা পিটিশনাররা যখন আর্গুমেন্ট করবে, তখন বিষয়টা উঠে আসবে যে কে কতটা যুক্তিসঙ্গতভাবে বিষয়টাকে উপস্থাপন করছে। এবার মূলত পর্ষদের অ্যাডভোকেট যিনি ছিলেন, তিনি 5 এপ্রিল একটা অর্ডার পাস হয়েছিল, সেই অর্ডারটা অনুসারে বললেন যে পর্ষদের মূলত যিনি সভাপতি ছিলেন তো সেই সময় তাকে ডাকা হয়েছিল এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো সিলেকশন কমিটি তৈরি হয়েছিল কিনা বা অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল কিনা বা রিক্রুটমেন্ট যে রুলস সেটা এখানে ফলো করা হয়েছিল কিনা। তো সেক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু বোর্ডের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি ইয়েস অর্থাৎ সবই মানা হয়েছে এরকম একটা তথ্য দিয়েছিলেন। তো সেটাও কিন্তু এখানে পর্ষদের যিনি অ্যাডভোকেট তিনি উল্লেখ করলেন। পরে কিন্তু একদম শেষে এবার 12 মে মূলত 2023 যখন জাজমেন্টটা মূলত মহামান্য বিচারপতি তখন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার, তিনি যখন মেন যে জাজমেন্টটা দিয়েছিলেন সেই জাজমেন্টের কপিটা আবার পড়া শোনালেন এবং সেখানে যে যে এলিগেশনগুলো ছিল সেটি আমার এই যে কি কি বিষয়ের উপর ভিত্তি করে তিনি এই চাকরি বাতিল করেছিলেন বা কি কি অর্ডারগুলো দিয়েছিলেন সেগুলো সবই আমার একটা ভিডিওতে এগুলো ইনফরমেশনগুলো রয়েছে একদম ডিটেলসে এবং সেটা আমি লিঙ্কে দিয়ে রাখলাম, আপনারা দেখে নেবেন। তো এখানে মূলত যে যে জিনিসগুলো সেই জাজমেন্টে ছিল, যে বিভিন্ন রকমের বিষয়গুলো ছিল, অর্থাৎ রিক্রুটমেন্ট রুলস মানা হয়নি, রিজার্ভেশন রোস্টার্স মানা হয়নি, বা মূলত যে ইন্টারভিউ নাম্বার ভায়োলেশন করা হয়েছে, বা যে ধরনের বিষয়গুলো মূলত আরও রয়েছে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি, বা রিক্রুটমেন্ট যে প্রসিডিওরটা বা রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত যারা যারা ছিলেন তাদের যে সমস্যাগুলো ছিল, তো সেগুলো উল্লেখ করলেন উনি। তো সেক্ষেত্রে কিন্তু বিচারপতি কিন্তু সেখানে একদম ডাইরেক্টলি উল্লেখ করলেন যে আপনাদের কাছে তাহলে যদি ডকুমেন্ট কিছু আছে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি সেই বিষয়ে। সেখানে কিন্তু যিনি অ্যাডভোকেট ছিলেন বলেন হ্যাঁ আমাদের কাছে টোটাল ডকুমেন্ট রয়েছে, কোনো সমস্যা নেই, আমরা সবই সময় সময় সেগুলোকে প্রডিউস করবো। এবার বিচারপতি বললেন যে ঠিক আছে তাহলে আপনি ওই সিটটা তো দেখাতেই পারেন। তো যাই হোক, সেই জায়গায় অ্যাভয়েড করে মূলত পর্ষদের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি আবার তার জাজমেন্টটা সেই জাজমেন্ট যেটা ছিল সেই জাজমেন্টটা মূলত পড়তে শুরু। সেখানে পর্ষদের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি উল্লেখ করলেন যে যেহেতু বিচারপতি গঙ্গোপাধ্যায় তার অর্ডার উল্লেখ করেছেন যে প্রচুর স্ক্যাম হয়েছে, এটা ভিত্তিহীন, মানে উনি একদম স্পষ্টই বললেন যে এটা ভিত্তিহীন, কোনো প্রকার স্ক্যাম কিন্তু হয়নি। তখন কিন্তু বিচারপতি স্পষ্টভাবে জিজ্ঞেস করলেন যে স্ক্যাম তো হয়েছে, এটা তো অবশ্যই সবাই জানে যে শিক্ষামন্ত্রী বা যিনি প্রাক্তন পর্ষদের যিনি চেয়ারম্যান তিনি জেলে, কিন্তু এখানে কিন্তু অ্যাডভোকেটের যিনি ছিলেন তিনি ডাইরেক্টলি বললেন যে কোনো প্রমাণ কিন্তু এখনো হয়নি যে তারা দুর্নীতি করেছেন। তাছাড়া তখন কিন্তু বিচারপতি আবার জিজ্ঞেস করলেন তার মানে এটা কি কোনো পারসেপশন নেই যে জাজমেন্টটা দিয়েছেন, আপনারা কি মনে করেন এই জাজমেন্টে কোনো পারসেপশনই নেই নাকি? তখন উকিল বললেন যে না পারসেপশন আছে কিনা সেটা প্রমাণ সাপেক্ষ, তবে
এই যে পুরোটা দেখছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি অন্য সিলেকশন প্রসেসের উপর ভিত্তি করে কিন্তু এই করাপশনটা হয়েছে, এবং সেই ভিত্তিতে কিন্তু ওনারা জেলে গেছেন বা আলাদা বিষয়। কিন্তু এই সিলেকশন প্রসেস কিন্তু কোনোভাবেই করাপশন যুক্ত নয়, অর্থাৎ কোনো দুর্নীতি এই সিলেকশন প্রসেস মানে 32,000 প্রাথমিক শিক্ষক যে চাকরি, সেখানে কিন্তু কোনো দুর্নীতি হয়নি, এবং সেই দুর্নীতি হয়নি সেটা অন্য সিলেকশন প্রসেসে দুর্নীতি হয়েছে, অর্থাৎ 26,000 যেটা আমাদের চাকরি বাতিল হয়েছে, তো সেটা হয়েছে, কিন্তু সেখান থেকে যে এটা হতে পারে এমনটা তো তার কোনো বাস্তবতা নেই। তো সেক্ষেত্রে কিন্তু উনি স্পষ্টভাবেই কিন্তু এই জায়গাটায় প্রোটেক্ট করলেন যে কোনো মূলত এখানে করাপশন হয়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিচারপতি একটু হাসলেন, তারপরে আবার বললেন যে ঠিক আছে আপনি কন্টিনিউ করুন। তো উনি পরবর্তী সময় আবার কন্টিনিউ করেন। এবার কন্টিনিউ করতে করতে একটা জায়গায় উনি আবার স্পষ্টভাবে বললেন যে স্যার আমাদের একটু টাইম লাগবে, আমাদের কাছে আরও বেশ কিছু ডকুমেন্ট প্রডিউস করা রয়েছে, তো আমরা সেই জায়গায় একটু সময় নিতে চাইছি, এবং আপনি যদি এটাকে একটু সামার ভ্যাকেশনের পরে যদি এটাকে আবার রিওপেন করেন কেসটাকে, তাহলে খুব ভালো হয়। তো সেক্ষেত্রে কিন্তু বিচারপতি স্পষ্টভাবে বললেন না, এটা কখনোই সম্ভব নয়। সামার ভ্যাকেশন কেন, আপনি কত সময় নেবেন বলুন, সপ্তাহে এই 1 সপ্তাহ নেবেন বা আধা সপ্তাহ নেবেন, আপনি তাহলে সেভাবে শুরু করুন। উনি বললেন না, একটু আমার বেশি সময় লাগবে। তো সেই জায়গাটা একটা জায়গায় উঠে এলো যে এই কেসের সঙ্গে কতগুলো এডিশনাল পার্টি যুক্ত হয়েছে, তো প্রায় 44টা মতো এডিশনাল পার্টি এখানে যুক্ত রয়েছে, এবং 44টা যে অ্যাপিল হয়েছে সেই অ্যাপিলগুলোর মধ্যে একটা হচ্ছে বোর্ডের, অর্থাৎ বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আর 43টা হচ্ছে যারা ইন সার্ভিস টিচার তাদের পক্ষ থেকে কেস ফাইল হয়েছে, মানে ক্যান ফাইল হয়েছে। এবং এছাড়া আরও অনেক এডিশনাল পার্টি রয়েছে যারা এই রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত বা যুক্ত নয়, এরকম অনেক রয়েছে। তো সেক্ষেত্রে উনি বললেন কাদের কথা শোনা হবে, কি না শোনা হবে, তো ইত্যাদি বিষয়গুলো। সেক্ষেত্রে উনি ডাইরেক্টলি বললেন যে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে দেখুন, আমি হাইলি দুটো মূলত সিলেকশন এই থেকে বেঞ্চ থেকে আমি কিন্তু জিনিসটা শুনবো, এত বেশি আমি কিন্তু সবার বক্তব্য শুনলে অনেক দীর্ঘ বা লেন্দি একটা প্রসেস হয়ে যাবে, সেটা আমি চাইবো না, এটা তাড়াতাড়ি সমাধান করতে চাইছি। আর ডেটের বিষয়টা উনি যেটা স্পষ্টভাবে শেষে বললেন যে আপনারাই বলুন কবে আপনারা ডেট চাইছেন, তো সেইভাবে ডেট দেওয়া হবে, এবং ডেট আপনারা যেভাবে চাইবেন আমি তারপরে বলছি যে ডেটটা সেই আপনাদের টাইম অনুসারে ডেট দেওয়া যাবে কিনা। তবে অবশ্যই যেন সামার ভ্যাকেশন পরে এটা হবে না, কোনো মতেই করা যাবে না। শেষ পর্যন্ত যারা পর্ষদের থেকে যারা ছিলেন বা অন্যান্য যারা ছিলেন তারা প্রত্যেকে বললেন যে এটা তাহলে একটু 22 তারিখ বা 28 তারিখ এরকম কথা দাবিগুলো উঠে আসছিল। তার মধ্যে পিটিশনারদের পক্ষ থেকে যে উকিল ছিলেন, তো তিনি একটা দাবি তুললেন যে এত টাইম বা এত ডেট দেওয়ার ঠিক নয়। তখন কিন্তু অ্যাডভোকেট যিনি ছিলেন পর্ষদে তিনি বলেন তুমি বলার কে ভাই, আমার কথা জাজের সঙ্গে হচ্ছে, উনি যে টাইম দেবেন সেইভাবে আমরা নেব, আমরা চাইবো টাইম উনি দেবেন নিশ্চয়ই। তো তখন কিন্তু বিচারপতি যিনি ছিলেন চক্রবর্তী মহাশয়, তিনি কিন্তু বললেন যে না, আপনারা একটা সামার ভ্যাকেশনের আগেই আর্গুমেন্ট করুন, এবং আর্গুমেন্টটা যেন সেদিন আপনাদের শেষ হবে, মানে আপনার জন্য এর বেশি কমপ্লিট করতে হবে ওই দিনটায়, তারপরে কিন্তু বেশি দিন আর দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে একটা ডেট উনি ঠিক করলেন সবার সর্বসম্মতিতে, যেটা হচ্ছে 28 মে, অর্থাৎ 28 মে পরবর্তী শুনানি কিন্তু এই মামলা কিন্তু হতে চলেছে। তো দেখা যায় কি হয়, আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন যে পরবর্তী শুনানি বা এই মূলত বিচার প্রক্রিয়া কোন দিকে এগোচ্ছে ইত্যাদি।